যারা ব্লাইন্ডলি অ্যাডভেঞ্চার একাডেমিকে ভরসা করেছিল তাদের এক মাসে সবকিছু বদলে গেছে। যারা বলতো ভৌত বিজ্ঞান পারে না তারাই আজকে বলছে দাদা সব পারছি, জয় ধামাকা। এই একই রকম ভাবে তোদের ফার্স্ট সামেটিভ কাঁপবে, সেকেন্ড সামেটিভ কাঁপবে, টেস্ট পরীক্ষা কাঁপবে, মাধ্যমিক তেমনি কেঁপে বসে আছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি এক মাস আগে তোদেরকে বলেছিলাম অ্যাডভেঞ্চার একাডেমির চ্যানেলটাকে ব্লাইন্ডলি ফলো কর। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে একবার অন্তত বলতে হবে ভাগ্যিস চ্যানেলটাকে খুঁজে পেয়েছিলাম। 2026 ভৌত বিজ্ঞান যেভাবে কাঁপিয়েছি 2027 আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। তোরা প্রত্যেকে জানিস ভৌত বিজ্ঞানের এই জার্নিটাকে স্মুথ করার জন্য কিছুদিন আগে আমরা একটা স্টাডি প্ল্যান দিয়েছি এবং সেই স্টাডি প্ল্যান ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শটে ভরিয়ে দিয়েছি আমি। সেই ওয়ান শট গুলো যেই মাত্র শেষ হয়ে গেছে, ফার্স্ট সামেটিভ যাতে একদম কেঁপে যায় সেই জন্য আমরা শুরু করে দিয়েছি কোয়েশ্চেন লিক সেট, যেখানে প্রত্যেকটা 40 নম্বরের একটা করে সেট সুপার মক হিসেবে তোকে আমি করাচ্ছি। আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি এই সেটগুলোকে তুই শুধু আমার সাথে করতে থাক। যারা একদম, আমি 3টে ধাপ তোদেরকে বলেছি, ফাউন্ডেশন ব্যাচ থেকে ডিটেল কনসেপ্ট শেখা, তারপরে আমাদের চ্যানেল থেকে ওয়ান শট, তারপরে আমাদের এই সুপার মক গুলো যে করে নেবে, মাধ্যমিকের ভিত তার এত শক্ত হচ্ছে না তুই চিন্তা করতে পারবি না। চল শুরু করা যাক। সুপার মক নাম্বার 3। তোরা 1 আর 2 দেখেছিস, কনফিডেন্স বেড়েছে, 3 কর, আরো কনফিডেন্স বাড়বে। এই সেটটার মধ্যে মার্ভেলাস, ফ্যান্টাস্টিক এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে তুলে এনেছি। বেশিরভাগই মাধ্যমিকের প্রশ্ন আছে। চল ভাই, প্রথম প্রশ্ন বলেছে সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে কি উৎপন্ন করে? দাদা সিএফসি মানে কি? আমি বললাম ক্লোরো ফ্লুরো কার্বন। দাদা একটা এক্সাম্পল দিয়ে দেখাও। ভেরি গুড ভাই। সিএফসির একটা যৌগ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে CFCl3। এটা সিএফসি জাতীয় একটা যৌগ, তুই দেখেই বুঝতে পারছিস ক্লোরিন আছে, ফ্লুরিন আছে, কার্বনও আছে। এইটা যখন অতিবেগুনি রশ্মির প্রভাবে আসে না, এটা এরকম ভাবে বিয়োজিত হয় CFCl2 এবং তার সঙ্গে একটা ক্লোরিন উৎপন্ন হয়, যে ক্লোরিনটাকে আমরা বলে থাকি সক্রিয় ক্লোরিন। দাদা আমি আমার উত্তর পেয়ে গেছি। আমার কেন রে? এই দেখো আমাকে অপশনের মধ্যে দিয়েছিল বিভাজিত হয়ে কি উৎপন্ন করে, না সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। একদম পরিষ্কার। মনে রাখ এই বিক্রিয়াটা যেটা তোকে আমি দেখালাম, এইটা ইটসেলফ পরীক্ষাতে আসে। কোনো একটা সুপারমকের মধ্যে ওজোন কি করে ধ্বংস হয় তার বিক্রিয়াও শিখিয়ে দেবো। নেক্সট বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা যায় তাহলে তার আয়তনের কি পরিবর্তন হবে? দাদা চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক জিজ্ঞাসা করেছে। স্থির উষ্ণতায় আমাকে বলে দিয়েছে, তার মানে আমিও বুঝে গেছি, তুমিও বুঝে গেছো। গ্যাসের আচরণের অঙ্ক করাতে গিয়ে তুমি শিখিয়েছিলে স্থির উষ্ণতায় চোখের সামনে এলো মানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দাদা বয়েলের সূত্র তো বলে V প্রপোর্শনাল টু 1/P, তার মানে আয়তন আর চাপ পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হয়। দাদা আয়তন আর চাপ ব্যস্তানুপাতিক জায়গাটা থেকে আমি একটা বিষয় বুঝছি, বলো কি? যদি আয়তনটা বাড়ে তাহলে চাপটা কমবে, যদি আয়তনটা কমে তাহলে চাপটা বাড়বে। বললো হ্যাঁ, ব্যস্তানুপাতিক মানেই তো এটা ভাই, একটা কমলে একটা বাড়বে। দাদা বলে দিয়েছে গ্যাসের চাপটাকে আমরা দ্বিগুণ করে দিয়েছি, মানে চাপটাকে দ্বিগুণ করে দিয়েছে মানে বাড়িয়ে দিয়েছে। তার মানে পরিষ্কার কথা আয়তন কমবে, কিন্তু কতটা কমবে? একটা দ্বিগুণ হলে একটা অর্ধেক হয়ে যাবে, একটাকে 2 দিয়ে গুণ করলে একটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। পরিষ্কার কথা। দাদা চাপ যদি দ্বিগুণ হয় তাহলে চাপ গুণ হচ্ছে 2, তাহলে হয়ে যাচ্ছে 2P। তাহলে আয়তন হয়ে যাবে কত? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে V/2 হয়ে যাবে। তার মানে দাদা আয়তনটা অর্ধেক হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? আয়তন অর্ধেক হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? প্রচুর ছেলে মেয়ে এটাকে ভুল অ্যান্সার করে। সবাই ভাবে কার্বন ডাই অক্সাইড বুঝি একদম চিরকালের ভিলেন, কিন্তু ভাই কার্বন ডাই অক্সাইড আমার মতো মোটা, কার্বন ডাই অক্সাইড ভীষণ ভারী। কার্বন ডাই অক্সাইড ওই ওজোন স্তর পর্যন্ত উঠতেই পারে না, ও বায়ুর তুলনায় অনেক ভারী হয়। দেখবি তুই কোনো একটা বেলুন যদি মুখ দিয়ে ফুলিয়ে ছেড়ে দিস, বেলুনটা দেখবি মাটিতে পড়ে যাচ্ছে। কেন? কারণ তুই যখন ফোলাচ্ছিস, তুই যখন হাওয়াটা ভরছিস ওটার মধ্যে কার্বন ডাই অক্সাইড ভরছে। কার্বন ডাই অক্সাইড বায়ুর তুলনায় এতই ভারী যে বেলুনটা নিচে পড়ে যাচ্ছে। সেই কার্বন ডাই অক্সাইড ওজোন স্তর অব্দি উঠবে কি করে ভাই? তাহলে কার্বন ডাই অক্সাইড সহায়তা করে না। আশা করবো ক্লিয়ার আছে। এইটা একটা মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, যেটা আমি ইউজুয়ালি টেস্ট পরীক্ষার আগে সেটগুলোর মধ্যে করিয়ে থাকি, যদিও খুব সোজা। বলেছে ABCD 4টে মাধ্যম আছে, সেই 4টে মাধ্যমের তোকে পরম প্রতিসরাঙ্ক গুলো দিয়ে দেখে দিয়েছে। A এর ক্ষেত্রে বলে দিয়েছে 1.5, B এর ক্ষেত্রে বলে দিয়েছে 1.4, C এর ক্ষেত্রে বলে দিয়েছে 2.5, D এর ক্ষেত্রে বলে দিয়েছে 1.3। বলেছে এই 4টের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে? দাদা বেগ আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? আছে তো।
না মিউ ইকুয়াল টু সি বাই ভি আছে একটা সম্পর্ক। দাদা এই বেগটাকে আমরা ভি দিয়ে লিখেছি আর প্রতিসরাঙ্কটাকে আমরা মিউ দিয়ে লিখেছি, আর এই সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। আমি বললাম হ্যাঁ। আচ্ছা শূন্য মাধ্যমে আলোর বেগটা তো ধ্রুবক, তার মানে এই ধ্রুবক আর সমান চিহ্নকে তুলে দিলে মিউ প্রপোর্শনাল টু 1/v লেখা যেতেই পারে। আমি বললাম একদম দাদা লেখা যেতেই পারে। দাদা চিন্তা করে দেখো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে না? হ্যাঁ ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তার মানে আমি এখান থেকে একটা বিষয় বুঝতে পারছি, আমাকে বলেছে, ভালো করে মন দিয়ে দেখবে, আমাকে বলেছে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে, মানে সব থেকে বেশি হবে। দাদা যে মাধ্যমে আলোর বেগটা সর্বাধিক হবে, সব থেকে বেশি হবে, তার তো প্রতিসরাঙ্কের মানটা সবচেয়ে কম হবে। বেগ সর্বাধিক হলে প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হবে, কারণ ব্যস্তানুপাতিক। দাদা প্রতিসরাঙ্ক এই চারটের মধ্যে কার সর্বনিম্ন? না ডি এর সর্বনিম্ন, যেটা আমি সাদা কালি দিয়ে দেখিয়েছি 1.3। তাহলে কার ক্ষেত্রে দাদা বেগটা সর্বাধিক? না যার ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা সর্বনিম্ন, মানে ডি এর ক্ষেত্রে। আশা করবো একদম চকাচক কনসেপ্ট। নেক্সট প্রশ্ন বলছে একটা বিন্দু আলোকউৎস থেকে একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র স্থাপিত হয়েছে। আচ্ছা আচ্ছা আলোকউৎস বিন্দু সেটা হচ্ছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রয়েছে, ভেরি গুড। এই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? ভাই তোরা তো প্রত্যেকে ছবির মধ্যে দেখেছিস, বক্রতা কেন্দ্র থেকে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে সেটা দর্পণের মধ্যে পড়ার পর, ধর এটা দর্পণের মধ্যে গিয়ে পড়লো, পড়ার পর সে আবার যে পথে গেছিল সেই পথেই একবারে ফিরে চলে আসে ভাই, একদম সোজা যাবে, 180 ডিগ্রি টার্ন মারবে, টার্ন মেরে আবার যেমন ছিল সেমনি চলে আসবে। মানে ধর এই গেল, এখানটায় গিয়ে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর পুরো 180 ডিগ্রি টার্ন মারবে, মেরে আবার যে পথে গেছিল সে পথে ফেরত চলে আসবে। দিস ইজ দ্য ফ্যাক্টর। তার মানে দাদা ওর বিচ্যুতি কতটা হলো, ও কোন অ্যাঙ্গেলে বাঁকলো, ভাবলাম তোকে আর বোঝাতে হবে সেটা, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকলো ভাই। অনেকে বলে এটা নাকি 0 ডিগ্রি হবে, ভাই 0 ডিগ্রি কি করে হবে? 0 ডিগ্রি সোজা বেরিয়ে যেত, কোনো দিকে বাঁকতো না। চ্যুতি মানে কি, কতটা ডেভিয়েট করে গেল। বলেছে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখানে কিন্তু একটা মারাত্মক প্রশ্ন আছে। ইউজুয়ালি তোরা ভিবজিওরের কালার গুলোর মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য শিখেছিস, কিন্তু এইগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর কার তরঙ্গ দৈর্ঘ্য কম সেটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ আবিষ্কার করেছি। সেই ছন্দটা তোকে আমি শেখাচ্ছি, মন দিয়ে শুনবি। দেখবি এখানে তোকে বলে দিয়েছে এক্স রশ্মি, গামা রশ্মি, অতি বেগুনি, অবলোহিত, এগুলো কি করে মনে রাখে? না গাছতলার, প্রত্যেকে লিখে নেবে এটা, অ্যাক্সিডেন্টের অতি ভয়াবহ দৃশ্য দেখে অনেক মানুষ বেহুশ। এই গাছতলার অ্যাক্সিডেন্টের কবিতাটা আগের বছরের মাধ্যমিকের ছেলেমেয়েদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে গেছিল, কারণ তারা দেখছিল কোনোভাবেই তারা এটাকে মনে রাখতে পারছে না। কিন্তু সেই সময় আমি কবিতাটা আবিষ্কার করেছিলাম, ম্যাসিভ একটা বিষয় হয়ে গেছিল, সবাই এটাকে একদম ঝকাঝক অ্যান্সার দিয়ে দিচ্ছিল, ক্রম দিচ্ছিল কয়েকটা যে পরপর সাজানো, তো ওখানেই সব কটা হয়ে যাচ্ছিল, গল্প শেষ। কিন্তু এইটার পরে আর কারোর ভুল হয়নি। দাদা গাছতলার মানে গামা, অ্যাক্সিডেন্টের মানে এক্স, অতি ভয়াবহ মানে অতি বেগুনি ইউভি আল্ট্রাভায়োলেট, দৃশ্য দেখে মানে দৃশ্যমান আলোক রশ্মি, অনেক মানে অবলোহিত। অবলোহিত কথাটা তোরা হয়তো প্রথমবার শুনছিস অনেকে। অবলোহিত মানে হচ্ছে ইনফ্রারেড। অ্যাকচুয়ালি কি হয়, ভায়োলেট থেকে শুরু হয়, রেডে গিয়ে শেষ হয়। ভায়োলেটের আগে যে থাকে তাকে আল্ট্রাভায়োলেট বলে, রেডের পরে যে থাকে তাকে ইনফ্রারেড বলে। মানুষ মানে হচ্ছে মাইক্রোওয়েভ। আর দাদা বেহুশ মানে হচ্ছে বেতার তরঙ্গ। এই হচ্ছে পরপর পরপর যত ওপর থেকে নিচে নামবি তত তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়তে থাকবে। তার মানে দাদা সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য গামার আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেতার তরঙ্গের, তাই না? আমি বললাম হ্যাঁ। আমাকে দেখো চারখানা দিয়ে দিয়েছে, প্রথমটাই দিয়ে দিয়েছে, বলেছে কি সব থেকে বেশি কোনটা তরঙ্গ দৈর্ঘ্যে, তাহলে গামা তো আমার হবে না, গামা সবচেয়ে কম। দাদা গামার পরেই এক্স আছে, মানে এক্সও হবে না, কারণ এক্স হচ্ছে 2 নম্বরে, দেখো গামা সবচেয়ে কম, তারপরেই এক্স। আমি এখানে দেখতে পাচ্ছি অতি বেগুনি দিয়েছে, মানে তারপরেই অতি বেগুনি আছে। আচ্ছা তারপরে অবলোহিত আছে, তার মানে দাদা অতি বেগুনির পরে অনেকটা পরে অবলোহিত আসে, তাহলে অবলোহিতের তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি এই চারটের মধ্যে, তাই না? আমি বললাম একদম। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? অবলোহিত হয়ে গেল। পরিষ্কার কথা। গাছতলার অ্যাক্সিডেন্টের অতি ভয়াবহ দৃশ্য দেখে
অনেক মানে অনেকটা অনেক পরে আসছে, অবলোহিত অনেক পরে আসছে, অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোনটা? অবশ্যই ইনফ্রারেড রশ্মি। অনেকে ভাবে এটা ইউভি, ইউভি নয় ভাই। এই যে আমাদের ভূপৃষ্ঠ আছে, সূর্য থেকে আলোক রশ্মি আসছে, ভূপৃষ্ঠ গরম হচ্ছে, গরম হওয়ার পর ভূপৃষ্ঠ যে বিকিরণটা ছাড়ছে সেই বিকিরণটা হচ্ছে ইনফ্রারেড বিকিরণ, আইআর বিকিরণ। এবং এই আইআর বিকিরণটার জন্যই ভূপৃষ্ঠের সংলগ্ন জায়গাগুলো টেম্পারেচারটা বাড়ছে। তার মানে উত্তর কি হবে? ইনফ্রারেড রশ্মি। নেক্সট, ভিএসএকিউ এর প্রশ্নের মধ্যে যাওয়া যাক। আচ্ছা, আমি একবার দেখবো জাস্ট আমার রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা, তারপরে আমি এটা আবার শুরু করছি। একদম অনেকক্ষণে রেকর্ডিং হয়েও গেছে আর একদম পারফেক্টও হচ্ছে। নেক্সট প্রশ্ন, ল্যাপস রেট কাকে বলে? দেখ ভাই, তুই যদি ট্রপোস্ফিয়ার স্তরটার কথা দেখিস, তাহলে সেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে তুই দেখতে পাবি 6.4 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। আবার তুই যদি স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাস, তখন দেখবি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে। এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার যে পরিবর্তনের হার, রেট মানে কি? হার। প্রতি কিলোমিটারে উষ্ণতা যেভাবে পরিবর্তন হচ্ছে সেই হারটাকে বলা হয় ল্যাপস রেট। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের এসআই মান লেখো। ধুর এইসব প্রশ্নগুলো আমি উত্তরই দেবো না। তুমি এইসব প্রশ্নগুলো মানে কি বলবো, গাছের পাতা সবুজ, কোনো লজিক নেই, কোনো ম্যাজিক নেই। শুধু আমি বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সব মান সবকিছু ওয়ান শটে করিয়ে দিয়েছিলাম, যারা দেখেছিস সব কটা মনে রাখবি, বার এককে মনে রাখবি, ডাইন পার সেমি স্কোয়ারে মনে রাখবি, নিউটন পার মিটার স্কোয়ারে মনে রাখবি, পারস্পরিক সম্পর্কগুলো মনে রাখবি। 4 গ্রাম, এই হচ্ছে কোয়েশ্চেন। 4 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ লেখো। ভাই, পিভি ইকুয়াল টু এনআরটি হয় তো রে দাদা। এনটাকে লেখা যায় তো পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। আমি বললাম একদম। দাদা, ডাব্লুর মান কত দিয়ে দিয়েছে, ভরের মান কত দিয়ে দিয়েছে? আমি বললাম 4 গ্রাম দিয়ে দিয়েছে ভাই। তার মানে দাদা পিভি ইকুয়াল টু ডাব্লুর ভ্যালুটা 4 আছে, 4 বসিয়ে দিই, একদম। দাদা, হাইড্রোজেনের কথা চলছে, তাহলে এম এর ভ্যালু কত হবে? না, এম অফ হাইড্রোজেন 1 গুণ 2 2 গ্রাম পার মোল হয়ে যায়। আমি বললাম একদম ভাই। তার মানে দাদা নিচে আমি 2 বসিয়ে দিই। দাদা ইনটু 8টি রয়েছে, একদম রয়েছে। দাদা 2 দিয়ে 4 কাটলে 2 হয়, তাহলে পিভি ইকুয়াল টু 2RT ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বললাম একদম। এই ধরনের প্রশ্ন মাধ্যমিকে বার আসে। নেক্সট, সুপার হ্যালোজেন কাকে বলা হয়? ফ্লুরিনকে বলা হয় ভাই। ফ্লুরিনের আকার সবচেয়ে ছোট, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা এন্টায়ার পর্যায় সারণীতে সবচেয়ে বেশি। একটা ইনফরমেশন দিচ্ছি, ক্লাস 11 কেমিস্ট্রিতে যখন উঠবি তখন ওই সময় ওই জিনিসটা এমন করে শিখিয়ে দেবো তোরা কোনো ডাউট না থাকে। বাট আপাতত মনে রাখ, ফ্লুরিনের ডি উপকক্ষ অনুপস্থিত। এই কথাটা তুই লিখবি। কি লিখবি? ফ্লুরিনের ছোট হাতে লিখবি ডি উপকক্ষ অনুপস্থিত। টিচার ভাবতেই পারবে না তুই কোথা থেকে শিখেছিস, তোকে ডেকে জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ তুই লাইনটা যে লিখেছিস ফ্লুরিনের ডি উপকক্ষ অনুপস্থিত, তুই কোথা থেকে জেনেছিস? তখন কি একটাই কথা বলবি, জয় ধামাকা ম্যাম বা জয় ধামাকা স্যার। ম্যাম বা স্যার বুঝে যাবেন কোথা থেকে করেছিস। বলছে একটা তরল হ্যালোজেনের নাম লেখো। এই আর কি করলাম, কিন্তু আমার বলিস না জানো। একটি তরল হ্যালোজেনের নাম লেখো। অবশ্যই ব্রোমিন হবে। তরল হ্যালোজেন ঘরের উষ্ণতায় তরল হয়। বলছে পর্যায়গত নয় এমন একটি ধর্মের নাম লেখো। তেজস্ক্রিয়তা। আরেকটা তুই নিচে কমেন্ট কর। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? অসীম। নেক্সট, দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? দর্পণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে, এই হচ্ছে কোশ্চেন, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী তড়িৎযোজী বন্ধন একসাথে দেখতে পাওয়া যায়। দেখ, এরকম ভুরি এক্সাম্পল আছে। আমি তোকে একটা দিচ্ছি, কেসিএন কে যদি তুই দেখিস, কে প্লাস থাকে, সিএন মাইনাস থাকে। আবার সিএন মাইনাসটার মধ্যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা সমযোজী বন্ধন থাকে, একটা না 3টে থাকে। ঠিক আছে, চলো এবার এসএকিউ টাইপ অফ প্রশ্ন। এসএকিউ এর মধ্যেও যদি তুই একটু দেখিস, 6খানে এসএকিউ আছে। প্রথমটা আছে C2H4 এর গঠন অঙ্কন করতে হবে। দেখ, আমি একটু কঠিন ইচ্ছা করেই এনেছি যাতে সোজাগুলো তো তুই এমনিই পারবি। C2H4 মানে দাদা কার্বনের সঙ্গে কার্বনের মধ্যখানে আমাকে এরকম দিতে হবে, আর এই কার্বনের মধ্যে 2টো হাইড্রোজেন, আবার এই কার্বনের মধ্যে 2টো হাইড্রোজেন। একদমই তাই, পরিষ্কার। এবার দাদা তুমি চিন্তা করো, কার্বন মানে 2,4, কার্বন মানে 2,4, আর যেগুলো হাইড্রোজেন আছে প্রত্যেকটা হাইড্রোজেন মানে 1 1 1 1। একদম ক্লিয়ার দাদা। হাইড্রোজেন গুলোর মধ্যে আমি ক্রস করে দেখাই, হয়ে গেল প্রত্যেকটা হাইড্রোজেন। আর কার্বন গুলো 4টে করে ইলেকট্রন আমি ডট করে দেখাই, যেমনি লাগবে। এখন দেখ, তুই তো এখন প্রো হয়ে গেছিস, তুইও জানিস কোথায় কোনটা শেয়ার হবে। কেউ যদি একটা দেয় আমি তাকে ঘুরিয়ে একটাই দেবো, তাই না?
এইবার কি করে শেয়ারিং হবে দাদা? প্রথমেই আমাকে বুঝতে হবে কার কটা লাগবে। ভেরি গুড ভাই, এই হচ্ছে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে লাস্টে 4টে রয়েছে, ও চাইবে 8 করতে, ও চাইবে নিয়ন হতে, তার মানে দাদা ও 4টে লাগবে। 4টে লাগবে বলে ও 4টেই শেয়ার করবে। দাদা যদি 4টেই শেয়ার করে তাহলে কাকে কতটা করবে? আমি বললাম দেখ ভাই, হাইড্রোজেন গুলো কটা লাগবে না দাদা? হিলিয়াম হতে গেলে একটাই লাগবে। তাহলে হাইড্রোজেন গুলো কটা করে শেয়ার করবে? একটা করে। তো শেয়ার করা, হাইড্রোজেন একটা শেয়ার করলো, হাইড্রোজেন একটা শেয়ার করলো, হাইড্রোজেন একটা শেয়ার করলো, হাইড্রোজেন একটা শেয়ার করলো। যদি ও একটা শেয়ার করে তাহলে ঘুরিও একটাই পাবে, ঘুরিও একটাই পাবে, घुड़ियों एकटाई पावे, घुड़ियों एकटाई पावे। तू हमको एक थप्पड़ मारेगा तो हम भी ना एक मारेंगे। बापूजी का रूल सब फॉलो नहीं करते भाई, आजकल मार का पलटा मार ही होता है। देख, वो उसका एक मारेगा तो वो भी उसका एक मारेगा, তাই না? এবার দাদা আমি দেখতে পাচ্ছি কার্বন হাইড্রোজেনকে একটা একটা করে দিয়ে দিয়েছে, দুটো হাইড্রোজেনকে। তাহলে কার্বনের তো 4টে দরকার, ও তো দুটো দিয়েছে, তাহলে দুটো পাবে, কিন্তু আরো দুটো তো তার লাগবে। তাহলে কাকে দেবে? কার্বন কার্বনকেই দেবে রে। দেখ, দুটো করে দিয়ে দিল একে অপরকে। তার মানে দেখ, প্রত্যেকটা কার্বন 4টে করে শেয়ার করলো, দুটো হাইড্রোজেনকে দুটো নিজেকে, দুটো হাইড্রোজেনকে দুটো নিজেকে, 4টে শেয়ারিং ডান, 4টে এক্সট্রা পাবে, গল্প শেষ। এই হয়ে গেল গল্প। এবার দাদা চিন্তা করে দেখো, কার্বন কার্বন আছে, মধ্যিখানে কটা ইলেকট্রন হবে? একটা, দুটো, তিনটে, 4টে ইলেকট্রন হবে। এখানটায় চিন্তা করে দেখো, একটা ডট, একটা ক্রস, একটা হাইড্রোজেন, 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 গল্প শেষ। দাদা হাইড্রোজেনটা হিলিয়াম হয়ে গেছে, হাইড্রোজেন হিলিয়াম হয়ে গেছে, হাইড্রোজেন হিলিয়াম হয়ে গেছে, হাইড্রোজেন হিলিয়াম হয়ে গেছে, সুখে থাক সবাই। দাদা এই কার্বনটা হয়ে গেছে, গল্প শেষ। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। দাদা এই কার্বনটা এইটারও গল্প শেষ। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা হয়েছে ভাই, একদম। এবার নিচে একটু ইলেকট্রন বিন্যাস গুলো লিখে দে। এর ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 2,8, এরও হয়ে গেল 2,8, এর হয়ে গেল 2, এর হয়ে গেল 2, এর হয়ে গেল 2, এর হয়ে গেল 2। ঠিক আছে দাদা, এবার চিন্তা করে দেখো, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, 4টে ইলেকট্রন মানে দুটো বন্ড, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড। হিয়ার ইজ C2H4 ইথিলিন মলিকিউল, যেখানে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন উপস্থিত। লজিকেই ম্যাজিক হবে ভাই। নেক্সট, NaCl এর ক্ষেত্রে সংকেত ভর ব্যবহারের কারণ কি? দেখ ভাই, আণবিক ভর কথাটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আমি ওয়ান শটে এগুলোকে বারবার করে বলেছিলাম। আণবিক ভর কথাটা প্রযোজ্য অণুদের ক্ষেত্রে। NaCl তো একটা আয়নীয় যৌগ, আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব কোথায় আবার? NaCl এর মধ্যে কেবলমাত্র কি থাকে বল? আয়ন থাকে দাদা। তাহলে এখানে অণুর অস্তিত্ব নেই, আর অণুর অস্তিত্ব নেই বলে আণবিক ভরও বলতে পারবো না। তাহলে কি বলবো দাদা? না সংকেত ভর বলবো। ভ্যালু সেম, 23 + 35.5, 58.5 বারবার দেখিয়েছি, বাট তাও নামটা আলাদা। একটা প্রাকৃতিক অশুদ্ধ বর্ণালীর নাম লেখো, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট দাও। বলেছে আয়োনাইজেশন শক্তি কাকে বলে? খেয়াল করে দেখ সোডিয়ামের কথা। সোডিয়াম যদি কখনো গ্যাসীয় অবস্থাটা থাকে, তাহলে আমরা সোডিয়ামকে এরকম ভাবে লিখতে পারি। ধরো সোডিয়ামের নিউক্লিয়াস আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ধরো আমি এরকম করে দেখালাম, এইটাকে মুছে দিই, তাহলে বলবো আরেকটা কক্ষপথ আছে। এই সোডিয়ামের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ আছে। এবার দাদা চিন্তা করে দেখো, প্রথম কক্ষপথের মধ্যে দুটো ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথের মধ্যে একটা, দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন আছে। আর 3 নম্বর কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন আছে। এবার তুই আমাকে বল, কোন ইলেকট্রনটার ওপর নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে কম? দাদা সবচেয়ে বাইরে যে আছে, যার ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে সবচেয়ে বেশি, তার উপরই নিউক্লিয়াসের আকর্ষণ বল সবচেয়ে কম। যারা এখনো জানিস না পর্যায় সারণী ওয়ান শট দেওয়া দেখিসনি, কি করছিস ভাই? তার মানে দাদা সব থেকে সহজে কোন ইলেকট্রনটাকে বার করা যাবে? আমি বললাম এট এনি ডে এনি টাইম, যে ইলেকট্রনটা সবচেয়ে বাইরে আছে, যে নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে আছে, যার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল সবচেয়ে কম আছে, তাকেই তুই সব থেকে ভালো করে, সব থেকে তাড়াতাড়ি, সব থেকে সহজে বার করতে পারবি। মনে রাখ, গ্যাসীয় অবস্থায় কোন একটা বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে যদি তুই বার করতে চাস, এখন দেখ ও তো এমনি এমনি বার করতে দেবে না, ওর উপর আকর্ষণ বলটা কম আছে, কিন্তু আছে তো। নিউক্লিয়াস ওকে তো একটু হলেও টানছে রে ভাই। ওই টানটা
ও তো হুট করে ক্যান্সেল করে একে বের করে দিতে দেবে না। তাহলে কি দিতে হবে আমাদের? বাইরে থেকে একটা এনার্জি সাপ্লাই করতে হবে, একটা শক্তি দিতে হবে, যে শক্তি দিয়ে সেটাকে টানতে হবে। এই যে যতটা শক্তি আমি সাপ্লাই করছি টু রিমুভ দ্যাট ইলেকট্রন, সেই শক্তিটাকে আমরা বলে থাকি আয়োনাইজেশন শক্তি। যদি দাদা একদম প্রথমের জনকে টানতে হয় তাহলে আয়োনাইজেশন শক্তি বেশি দিতে হবে, যদি লাস্টের জনকে টানতে হয় তাহলে আয়োনাইজেশন শক্তি কম দিতে হবে, কারণ ও সবার লাস্টে আছে, ওর উপর আকর্ষণ বল কম আছে। এই জন্য যখনই আয়োনাইজেশন শক্তি মাপতে হয় দাদা সর্ববহিস্থ কক্ষপথের ক্ষেত্রে মাপতে হয়, সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটার কথা মাপতে হয়, যাতে খুব বেশি এনার্জি না লাগে। পরিষ্কার? এবং তুইও জানিস আমিও জানি যে যখনই কোনো একটা পরমাণু রিয়াকশন করে তার সর্ববহিস্থ কক্ষপথে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রন দিয়েই করে। যখন দাদা ইলেকট্রনটাকেও রিমুভ করবে, যখন দাদা ইলেকট্রনটাকেও ছেড়ে দেবে, ওই Na+ আয়নে কনভার্ট হয়ে যাবে, মানে একটা আয়ন তৈরি হয়। দ্যাটস ওয়াই এটাকে আয়োনাইজেশন এনার্জি বলা হয়। বলা হয় গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা সর্বনিম্ন শক্তি স্তরে থাকে সেটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে বার করে পরমাণুটিকে একটা একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি দিতে হয় তাকে আয়োনাইজেশন শক্তি বলে। আমি আশা করব পুরো কনসেপ্ট ক্লিয়ার। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ধর আমি আজকে তোদের ফ্যামিলির কথা বলছি, তোর বাবা মা নিজেরা নিজেদের শখ পূরণ করছেন, কিন্তু তোর জন্য টাকাও রাখছেন। নিজেদের শখটা তো পূরণ হচ্ছে, নিজেরা ধর তোর বাবা ধর একটা এসি কিনেছে, তোর বাবা ধর একটা মোবাইল কিনেছে, তার মানে উনি নিজের শখটা পূরণ করছেন, কিন্তু দেখা গেল মিউচুয়াল ফান্ডে তোর জন্য 1 লাখ টাকা রেখেও দিয়েছেন। তার মানে তুই যাতে ভবিষ্যতে তোর শখটাও পূরণ করতে পারিস তারও ব্যবস্থা উনি করে দিচ্ছেন, কিছুটা হলেও করে দিচ্ছেন। এটা কি স্থিতিশীল উন্নয়ন বলে? মানে আমরা আজকে বর্তমান প্রজন্ম যে কয়লা, যে পেট্রোলিয়াম, যে প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করছি, আমাদের মানুষরা যাতে সেগুলোকে ভালো করে ইউটিলাইজ করতে পারে আমরা সেই বিষয়টা দেখব। সাথে সাথে এটাও দেখব যে এই উন্নয়নগুলো, এই যে আমাদের চারপাশে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সেগুলো যেন থাকে, প্লাস ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সম্পদগুলোকে ব্যবহার করতে পারে সেই জন্য সেদের তুলে রাখলাম, কিছুটা পরিমাণ রেখে দিলাম, যাতে ওরাও সেগুলোকে ব্যবহার করে ওদের ডেভেলপমেন্ট গুলো করতে পারে। দিস ডেভেলপমেন্ট ইজ নোন অ্যাজ স্থিতিশীল উন্নয়ন। কোন স্তরে জেট প্লেন চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে, বিকজ স্ট্র্যাটোস্ফিয়ারটা শান্ত মণ্ডল, ওখানে কোনো ঝড় বৃষ্টি হয় না, জলীয় বাষ্প থাকে না। মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আর এর একক নির্ণয় করো। ভাই খুব ভালো প্রশ্ন। আজকে ধর আমি বললাম পিভি ইকুয়াল টু এনআরটি আছে, আর এর ভ্যালুটা কত আছে বল? পিভি বাই এনটি আছে। এবার তুই চিন্তা কর যদি মাত্রা বিশ্লেষণ করতে হয় তাহলে আর এর মাত্রা ইকুয়াল টু পি এর মাত্রা গুণ ভি এর মাত্রা নিচে এন এর মাত্রা গুণ টি এর মাত্রা। একদম পরিষ্কার। দাদা পি এর মাত্রাটা কত হবে গো? আমি বললাম পি এর মাত্রা বার করতে হলে তোকে তো বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা করতে হবে। দাদা বলের মাত্রা কত? আমি বললাম mlt - 2 ভর গুণ ত্বরণ। দাদা ক্ষেত্রফলের মাত্রা কত? না এল স্কোয়ার। এল দিয়ে একটা এল কাটলো, তাহলে দাদা প্রেসারের মাত্রা হয়ে যাবে এম, এল ওপরে উঠলে L-1 আর T-2। একদমই পরিষ্কার। দাদা ভি এর মাত্রা হচ্ছে L³। আমি বললাম একদম। দাদা নিচে মোলের মাত্রা এন। আমি বললাম একদম। দাদা টেম্পারেচারের মাত্রা থিটা। ভেরি গুড ভাই। তাহলে পুরো মাত্রাটা বিশ্লেষণ করলে কি দাঁড়াচ্ছে? এম L-1 আর L³ আছে, তার মানে এম এল স্কোয়ার হয়ে যাবে। T-2 আছে তো T-2 আছে। এন উপরে উঠলো তো N-1 আছে। থিটা উপরে উঠলো তো থিটা-1 আছে। এই যে পুরোটা দেখ তৈরি হয়ে গেল। দিস ইজ দ্য মাত্রা অফ আর, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা। এবার দাদা তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, যদি তুমি এসআই পদ্ধতির একক লিখতে চাও, এই যে মাত্রাটা তুমি দেখছো এটা তো কার্যের মাত্রা, আর কার্যের এসআই পদ্ধতির একক কি? জুল। দাদা এটা তো মোলের মাত্রার -1, তার মানে মোল ইনভার্স। দাদা এটা তো টেম্পারেচারের মাত্রার -1, তাহলে কেলভিন ইনভার্স। আমি আশা করতে পারি তোর কাছে একদম পরিষ্কার কি করে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে একক লিখতে হয়। শুধু খেয়াল রাখবি তুই যে পদ্ধতিতেই লিখিস টেম্পারেচারটা কিন্তু সর্বদা কেলভিন ইনভার্স হবে। তার কারণটাও আমি বহুবার আমার ওয়ান শট গুলোতে বলেছি, ফাউন্ডেশন ব্যাচেতে এমনি বলেছি। যারা এখনো পর্যন্ত কনসেপ্টকে ডিটেলে শিখছিস না, তারা এখনো পর্যন্ত বুঝতে পারছিস না মাধ্যমিক ভৌত বিজ্ঞান কত বড় ডেঞ্জারাস জিনিস। যারা চাইছিস ভৌত বিজ্ঞান রপ্ত করতে, যারা চাইছিস এভাবে ভৌত বিজ্ঞানকে শিখে ওয়ান শট পড়ে কোয়েশ্চেন আনসার সলভ করে 100 পাওয়ার প্রিপারেশন করতে, আমি তাদেরকে বলবো দেরি করিস না ভাই, ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন করে নে। ফাউন্ডেশন ব্যাচ থেকে কনসেপ্ট শেখ, এখানে ওয়ান শট কর, প্র্যাকটিস কর। মনে রাখ অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ
তিন ভাই তিনতাবাহী। আমি বারবার করে ফাউন্ডেশন ব্যাচের ব্যাপারে বলেছি, আমরা আগের বছরে শুধুমাত্র ধামাকা ব্যাচ লঞ্চ করেছিলাম এবং সেই ব্যাচটার রেসপন্স মারাত্মক ছিল ছেলে মেয়েদের মধ্যে। খেয়াল রাখ, ছেলেমেয়েরা এই ব্যাচটাকে এতটা ভরসা করেছিল, সেই কারণেই আজকে এই রেজাল্ট তারা দিতে পারছে। আর এই বছরে আমরা ধামাকা ব্যাচটাকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথমটাকে নাম দিয়েছি ফাউন্ডেশন ব্যাচ। আগেরবারে ধামাকা ব্যাচ অগাস্ট মাসে বেরিয়েছিল আফটার সেকেন্ড সামেটিভ, আর এইবারে যেটা অগাস্ট মাসে বেরোবে আফটার সেকেন্ড সামেটিভ সেটা হবে ধামাকা 2.2। খেয়াল রাখ, ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভের জন্য, যেখানে একদম ধরে ধরে বিল্ড আপ করা হচ্ছে, প্রত্যেকটা জিনিসকে শেখানো হচ্ছে, ভিত মজবুত করা হচ্ছে, যাতে বাড়ি দাঁড় করাতে পারি ভাই আমি। কোথায়? ধামাকা 2.2। এইটা হবে ফুল সিলেবাসের কোশ্চেন প্র্যাকটিস এবং কনসেপ্ট প্র্যাকটিস। মানে এখানে টেস্ট এন্ড মাধ্যমিকের জন্য 90 মার্কসের জন্য রেডি করা হবে ভাই। 15, 25, 70-এর পরীক্ষা আর হয় না এখন, ওইসব ললিপপ প্রশ্ন হয় না এখন। আর 90 মার্কসের পরীক্ষার মধ্যে উল্টো পাল্টা সবই ছোট ছোট সোজা সোজা প্রশ্ন দেয় না। এখন মাধ্যমিক ভয়ঙ্কর লেভেলের পরীক্ষা করে, আর ওই পরীক্ষাতে যদি পার্টিসিপেট করতে হয়, পরীক্ষাতে যদি 100 নাম্বার স্কোর করে আসতে হয়, তখন ব্রহ্মাস্ত্র এইটা। খেয়াল রাখ, আমরা যেটা ফিস রেখেছিলাম আগের বছরে সেটা হচ্ছে 999 টাকা। এই বছরে ফাউন্ডেশনের এক টাইম রেখেছি 499। আর যারা ফাউন্ডেশনে পড়বে তাদের এখান থেকে এখানে যাওয়ার সময় ফিস থাকবে 599। বাকি যারা বাইরে থেকে আসবে তাদের সম্ভবত 200 টাকা বেশি রাখা হবে, ঠিক আছে? এইবার একটা কথা শোন, যারা ফাউন্ডেশন ব্যাচে আফটার ফার্স্ট সামেটিভ ভর্তি হতে চাইছিস তাদের জন্য ফিস থাকবে 399 রুপিস ওয়ান টাইম। যারা আফটার ফার্স্ট সামেটিভ ভর্তি হচ্ছিস তারা ফার্স্ট সামেটিভের আগে যে কটা ক্লাস হয়েছে সব পেয়ে যাবে, ঠিক আছে? চলো, এই অ্যাডমিশনটা শুরু হবে জাস্ট ফার্স্ট সামেটিভের পর থেকে। ওকে ওকে, যারা যারা ভর্তি হতে চাইছো 6289360364 এই নাম্বারটার মধ্যে ফাউন্ডেশন ব্যাচ বলে মেসেজ করে দেবে। বাকি অ্যাডমিশন প্রসেস তোমাকে সব বলে দেওয়া হবে, ঠিক আছে? 1-2 দিন দেরি হতে পারে, বাট সব বলে দেওয়া হবে। কারোর ক্ষেত্রে ইনস্ট্যান্টও বলে দেওয়া হয়। যাই হোক, এই যে প্রশ্নটা আছে R=2f এর প্রশ্ন, এটা আর করাচ্ছি না। আমাদের আলোর ওয়ান শটের মধ্যে আমরা পুরো প্রসেস ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম, পেন দিয়ে এঁকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে R=2f প্রমাণ করতে হয়। ওটা আলোর ওয়ান শট থেকে প্রত্যেকে গিয়ে দেখে নেবে। ওয়ান শট পার্ট 1 পার্ট 2 দুটোই দেওয়া আছে। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন কেন করে দাদা? আমি বলছি, আদর্শ গ্যাসগুলোর গতীয় তত্ত্ব জানিস তো? কি উল্টো পাল্টা জিনিসপত্র দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আদর্শ গ্যাসের মধ্যে নাকি কোনো আকর্ষণ বিকর্ষণ বলই নেই, বাট বাস্তব গ্যাসগুলো তো সেটা মানলো না, বললো না, হতেই পারে না। আমাদের মধ্যে একটা আন্ত আণবিক আকর্ষণ বল আছে, আমাদের মধ্যে একটা টান আছে। এই আন্ত আণবিক আকর্ষণ বল আছে বলেই তো তোমরা কোল্ড ড্রিঙ্কস খেতে পারো। কোল্ড ড্রিঙ্কস মানে কি? কার্বন ডাই অক্সাইডকে প্রচন্ড চাপে তরলে কনভার্ট করা। তরল হচ্ছে কি করে? নিশ্চয়ই গ্যাসের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হচ্ছে, সেই জন্যই না তারা তরলে কনভার্ট হতে পারছে। তার মানে বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বল রয়েছে, কিন্তু বলা হয়েছিল আদর্শ গ্যাসের মধ্যে নেই। তার মানে প্রথম পয়েন্ট যেটার জন্য বিচ্যুতি প্রদর্শন হলো, যেটার জন্য বাস্তব গ্যাসগুলো ধর্নায় বসলো যে আমরা আদর্শ গ্যাসের মতো নই, আমরা আলাদা, তাই সেই পয়েন্টটাই হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ বল। 2 নম্বর হচ্ছে সসীম আয়তন। বলা হয়েছিল যে আদর্শ গ্যাসগুলো কোনো নির্দিষ্ট আয়তন থাকে না, তাদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। কিন্তু বাস্তব গ্যাসগুলো বললো না, আমাদের আয়তন নগণ্য নয়, আমরা যেখানে থাকি সেই পুরো আয়তনটাকে দখল করি, আমাদের একটা সসীম আয়তন আছে। এই দুটো কারণের জন্যই বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করলো। যারা লিখতে পারিস না ঠিক মতো, হয়তো উত্তর জানিস বাট লিখতে পারিস না, তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ব্যবস্থা আছে, ধামাকা ব্যাচেও ব্যবস্থা থাকবে। আমরা হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করি ভাই, সমস্ত উত্তর লেখার কৌশল প্রোভাইড করি। নেক্সট বলেছে পরম প্রতিসরাঙ্কের মান এক অপেক্ষা ছোট হতে পারে না কেন? এটা একটা ভালো প্রশ্ন, এটাও শিখিয়েছিলাম। প্রতিসরাঙ্কের মানটা কি হয়? শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যে মাধ্যমে প্রতিসরাঙ্কের কথা বলা হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। আমি সবসময় বারবার করে বলি, শূন্য মাধ্যমে আলোর বেগ ইজ গ্রেটার দ্যান এনি আদার মাধ্যমের আলোর বেগ। তার মানে দাদা চিন্তা করে দেখো, আজকে যদি 11/10 হয় তাহলে তার অ্যান্সার কত হয়? 1.1। আজকে যদি 9/10 হয় তাহলে তার অ্যান্সার কত হয়? 0.9 হয়। কি বুঝতে পারলি বল? লবের ভ্যালুটা, আমি এগুলো আগেও বহুবার শিখিয়েছি, লবের ভ্যালুটা যদি হরের থেকে বড় হয় তখন পুরো ভগ্নাংশের মানটা গ্রেটার দ্যান 1 হয়। আর যদি দাদা লবের ভ্যালুটা হরের থেকে ছোট হয়, লবের ভ্যালুটা যদি ছোট হয়, দেখ এখানে 9 10-এর থেকে ছোট, তখন ভগ্নাংশের মানটা লেস দ্যান 1 হয়। তার মানে দাদা এক অপেক্ষা ছোট যদি হতে হয় পরম প্রতিসরাঙ্ককে, যে বলেছে এক অপেক্ষা ছোট হতে পারে না কেন, যদি এক অপেক্ষা ছোট হতে হয় তাহলে তলার মানটাকে বড় হতে হবে, তবেই ওভারঅল ভগ্নাংশটা এক অপেক্ষা ছোট হতে পারে। দাদা তলার মানটা মানে কোনো একটা মাধ্যমের বেগ,
সেটা কি কোনোদিন শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে বড় হতে পারে? আমি বললাম কোনোদিন হতে পারে না ভাই, কোনোদিনও হতে পারে না। তাহলে এই মিউ এর মানটা কোনোদিনও 1 অপেক্ষা কম হতে পারে না। এগুলো কিন্তু তোদেরকে বারবার করে শেখানো আছে, খুব জোর। একটাই ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 1 হতে পারে, সেটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, সেখানে ভি আর সি এর মান সেম হয়। বাকি সমস্ত ক্ষেত্রে সি এর মান ভি এর থেকে বড় হয়, সমস্ত ক্ষেত্রে মিউ এর মান 1 অপেক্ষা বড় হয়। চলো নেক্সট। 3টি মৌল দিয়ে দিয়েছে, পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে 6, 7 এবং 8। বলেছে কোন মৌলের বিজারণ ক্ষমতা সর্বাধিক? মারাত্মক প্রশ্ন ভাই, খেয়াল করে দেখ। পরপর আছে দাদা, পরপর আছে। পরপর যখন আমি দেখছি, আমি কি জানি পর্যায় সারণীতে পরপর যদি থাকে তাহলে বাম দিক থেকে ডান দিক যাচ্ছে পর্যায় বরাবর। চিন্তা করে দেখ, এটা কার্বন আছে, এটা নাইট্রোজেন আছে, এটা অক্সিজেন আছে। যদি আমি পর্যায় সারণীতে পর্যায় বরাবর ফেলি, দেখবো কার্বনের পরে নাইট্রোজেন আসছে, নাইট্রোজেনের পরে অক্সিজেন আসছে, কারণ এরা পরপর রয়েছে এবং পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী পর্যায় সারণী সাজানো আছে। দাদা বিজারণ ক্ষমতা আমাকে বলে দিয়েছে, বিজারণ ক্ষমতা কি করে মাপে? আমি তোদেরকে কি শিখিয়েছিলাম ওয়ান শটে, বা ফাউন্ডেশন ব্যাচে যারা পড়ছিস তারা তো সবই জানিস, যে যত আমরা বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, যত বাম দিক থেকে ডান দিক যাচ্ছি তত সাইজটা ছোট হচ্ছে। দাদা যত সাইজ ছোট হচ্ছে, চিন্তা করে দেখো শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসটা কাছাকাছি আসছে। তার মানে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বাড়ছে যত সাইজ ছোট হচ্ছে। আমি বললাম একদম। এবার তার মানে চিন্তা করে দেখো, যত সাইজটা ছোট হচ্ছে, যত আমি বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, তাহলে আমার ইলেকট্রন তো ত্যাগ করাটা পসিবল নয়, কারণ ইলেকট্রনটা তো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে। তুমি চিন্তা করলে দেখতে পাবে এইটা যতটা বড়, এটা তার থেকে ছোট, এটা আরো ছোট। তার ফলে শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসটা কাছাকাছি চলে আসছে, ইলেকট্রন ত্যাগ করাটা দাদা পসিবল হচ্ছে না। তাহলে যদি ইলেকট্রন ত্যাগ করাটা পসিবল না হয়, তাহলে যত ডান দিক যাব আমার শুধুমাত্র ইলেকট্রনটা গ্রহণ করাটা পসিবল। আমি বললাম একদম। যত বাম দিক থেকে ডান দিক যাবো শুধু ইলেকট্রনটা দাদা গ্রহণই হবে। আর ইলেকট্রন যদি কেউ নিজে গ্রহণ করে, তার মানে তার নিজের কি হচ্ছে দাদা? নিজের বিজারণ হচ্ছে। দাদা যদি কারণ নিজের বিজারণ হয়, তাহলে তার কি ক্ষমতা বাড়ছে? সে এই বরাবর যত যাচ্ছি সে কি করতে চাইছে? তার নিজের ঘটছে বিজারণ, তাহলে সে অন্যকে করতে চাইছে জারণ, তাহলে তার কি ক্ষমতা বাড়ছে? না জারণ ক্ষমতা বাড়ছে। আমি আশা করতে পারি ক্লিয়ার আছে। তাহলে বাম দিক থেকে ডান দিক যখনই যাব নিজের ঘটবে বিজারণ, কারণ ইলেকট্রন ত্যাগ হবে না, শুধু ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ হওয়া মানে নিজের বিজারণ, নিজের বিজারণ মানে কি ক্ষমতা বাড়ছে? জারণ ক্ষমতা বাড়ছে। দাদা প্রশ্নটা কি দিয়ে করেছিল? বিজারণ ক্ষমতা কার সর্বাধিক? আরে যদি জারণ ক্ষমতা বাড়ে তো বিজারণ ক্ষমতা কমছে। এবার দাদা যদি বিজারণ ক্ষমতা কমে, তাহলে সব থেকে কম কার? 8 এর সবচেয়ে কম। আমি তো এটাকে দেখতে পাচ্ছি এবিসি দিয়ে বলেছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই বরাবর বিজারণ ক্ষমতা কমছে, তার মানে সব থেকে কম কার? সি এর, একটু বেশি কার? বি এর, সবচেয়ে বেশি কার? এর। তাহলে সব থেকে বেশি যদি কেউ বলে সর্বাধিক কার? এর সর্বাধিক। আশা করতে পারি ক্লিয়ার আছে। প্র্যাকটিক্যাল লজিক ভাই, যারা আমাদের ব্যাচের মধ্যে রয়েছে যেগুলো তারা পারবি, যারা ওয়ান শট দেখেছিস তারাও পারার কথা। আমি আশা করব প্রত্যেকের কাছে একদম কনসেপচুয়ালি সবকিছু ক্লিয়ার। মৌল তিনটিকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। ভাই ভাই ভাই, মনে আছে প্রথম সুপার মকের মধ্যে করিয়েছিলাম এটা? তুই বলবি দাদা আয়োনাইজেশন শক্তি পর্যায় বরাবর বাড়ে, আমি বলবো দাঁড়া সাবধান, তোর অ্যান্সার হবে এর থেকে বি বেশি, বি এর থেকে সি বেশি, তাই তো? বাট দ্য রিয়েল অ্যান্সার ইজ, এটা তো কার্বন, এটা তো নাইট্রোজেন, এটা তো অক্সিজেন। কার্বনের থেকে নাইট্রোজেনের তো বেশি, বাট নাইট্রোজেনেরটা অক্সিজেনের থেকেও বেশি। আমি কিন্তু এই এক্সাম্পলটা, এই এক্সেপশনটা বলেছিলাম। তার মানে আসল অ্যান্সার হবে এর থেকে বি বেশি, আবার বি আবার সি এর থেকেও বেশি। এই জন্যই আমি এই উত্তরটা, মানে এই প্রশ্নটা এখানে দিয়েছি। 3টি মৌলের যোজ্যতা লেখো। যোজ্যতা লেখার কৌশল সব শিখিয়ে দিয়েছিলাম, আমি আশা করবো তোরা দেখেছিস। নিচে কমেন্টটা কিন্তু আমার চাই। 3টে মৌল এবিসি, 3 জনের যোজ্যতা। নেক্সট প্রশ্ন, বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র সহ দেখাও। ওই যে আমাদের 6 নম্বর আঁকা, যারা ব্যাচের মধ্যে আছিস ম্যাজিক নাম্বার 6 এর লাস্ট আঁকা, খেয়াল করে দেখ। যারা ওয়ান শট দেখেছিস তারাও নিশ্চয়ই বুঝতে পারছিস, তোদেরকেও টেবিলটা দেখিয়েছিলাম একটু। এই যে উত্তল লেন্স আছে, আমি বারবার করে বলেছি উত্তল লেন্সের ক্ষেত্রে যদি তুই এই যে ধর আলোক কেন্দ্র রয়েছে, এই যে ধর একটা ফোকাস রয়েছে, এইদিকে আরেকটা ফোকাস রয়েছে, এদিকে একটা 2F রয়েছে, এদিকে একটা 2F রয়েছে, তুই যদি বস্তুটাকে এই ফোকাস আর এই আলোক কেন্দ্রের মাঝখানে বসিয়ে দিস, ফোকাস আলোক কেন্দ্রের মাঝে বসানো বস্তু সর্বদা কি ধরনের প্রতিবিম্ব তৈরি করে? অসৎ, সমশীর্ষ
এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। যে প্রতিবিম্বটা যেহেতু অসৎ, সেই জন্য যেদিকে বস্তু আছে সেদিকেই গঠিত হয়। এবং এইটাই এক্সাম্পল বিবর্ধক কাঁচের। বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার আমাদের নোটসের মধ্যে দেওয়া রয়েছে। তোরা যারা পড়িস না তাদের জন্য বলি, এই আঁকাটাকে পুরো আঁকবি। প্রথমে লিখবি বিবর্ধক কাঁচটা কি, তারপরে লিখবি বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র সহ দেখিয়ে পাই, হলো। তারপরে লাস্টে একটা কনক্লিউশন লিখবি, কনক্লিউশন। এই আঁকাটাই তোকে দেখাতে হবে অসৎ প্রতিবিম্ব গঠনের আঁকা, আর কিচ্ছু না ভাই। আমি আশা করতে পারি কনসেপ্ট একদম ঝকঝক করছে, প্রত্যেকটা জায়গা তোর কাছে ক্লিয়ার আছে। এই রকম ভাবেই তোকে প্রত্যেকটা সুপার মক করাবো। কোয়েশ্চেন অ্যান্সার গুলোকে তোর সামনে আমি ডিসকাস করব, প্রশ্নগুলোকে তোর সামনে তুলে ধরবো, কেমনি কেমনি প্রশ্ন আসতে পারে, তুই কিভাবে লিখতে পারিস। দেখা হচ্ছে সবার সাথে সুপার মক করে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভয়ঙ্কর ভাবে প্র্যাকটিস কর। জয় ধামাকা।